কোনো তথ্য থাকলে তারা চিঠি দিয়েছেন কি দেননি সম্পূর্ণ তাদের ব্যাপার, তারা বেটার বলতে পারবে। তবে ঢুকে যাচ্ছে যদি তাদের মনে হয় এই ধরনের কোনো খারাপ কাজ ঘটেছে, তাদের কাছে তো যদি তথ্য এসে থাকে, নিশ্চয়ই এসেছে, নইলে তাহলে সে তথ্য ঠিক না ভুল। যে দলটা থেকে জিতেছেন, যে দলের প্রতীকে জিতেছেন 1 মাস আগে, তো থানায় অভিযোগ কারা করেছে তাদের গণতান্ত্রিক অধিকার আছে। তার আগে থানার অভিযোগ যখনই ইচ্ছা করা যায়, তার আগে একবার দলনেত্রীর কাছে গোটা বিষয়টা জানিয়ে বা তারা যে কোনো বিষয়ে আপত্তি করতে চান সেটা যদি দলনেত্রীকে একবার বলতেন, তাহলে বোধহয় এইরকম একটা মনে হতো না যে তাড়াহুড়ো করে একদম অন্য শিবিরে গিয়ে সই করে থানায় জমা দেওয়াটাই যেন অগ্রাধিকার। ফলে প্রতিবাদটা যত না অগ্রাধিকার, তার থেকে বেশি হচ্ছে প্রতিপক্ষের হাতে তামাক খাওয়াটা বেশি অগ্রাধিকার। ফলে যারা করেছেন তাদের সিদ্ধান্ত, আমি তাদের সমালোচনা করার কেউ নই, কিন্তু যেহেতু এই বিষয়টা আমরা কেউ দায়িত্বে নই, আমি বলতেও পারবো না। শুধু এইটুকু জানি যে আমরা যারাই জিতে এসেছি, এই যে বিধায়ক আপনারা প্রশ্ন করছেন, বিধায়ক সই করে দিয়েছেন। আরে বিধায়ক এই বিধানসভাটায় বসে কথা বলছি তো মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে জিতে এসে। নইলে আমি কে? আমি তো নির্দল জিতে আসেনি, আমি আমার একাকৃতিত্বে জিতে আসেনি, এককৃতিত্বে জিতে আসেনি। ফলে আমি দলের সঙ্গে থাকি বা দলকে বিশ্বাসঘাতকতা করি বা আমি যাই করি, আমার তো খেয়াল রাখা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের টিকিটটা দিয়েছিলেন বলে আমরা এখানে এসে আমরা আজকে বিপ্লব করছি। বিপ্লব করার স্বাধীনতা সবার আছে। আমার বক্তব্য যে যদি কারো খানে যায়, আমার তো কিছু খানে গেলে আমি যতটা পারি নেত্রীকে জানাবার চেষ্টা করি। তো এরা কি যে নেত্রীকে এনাদের কানে যদি কিছু দিয়ে থাকে, এরা কি নেত্রীকে জানিয়েছিলেন? তো জানানো উচিত ছিল। তারপরে আইনে করেছেন, ভুল জিনিস হয়ে থাকলে তার আইনি তদন্ত হবে, কিন্তু বিচার চাওয়াটা বা আইনি ব্যবস্থা নেওয়াটা অগ্রাধিকার না, দলকে বিপাকে ফেলাটা অগ্রাধিকার। এইটার উপর দাঁড়িয়ে একটু মাপকাঠি হলে ভালো হয়। খারাপ কিছু হলে কেউ জাস্টিফাই করতে যাচ্ছে। একটা জিনিস ব্যবহার করে আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্দিষ্ট প্রতীকে জিতে আসা আবার কেন এইভাবে চলে যাচ্ছে, কিন্তু এইরকম একটা বিষয় দাঁড়িয়ে বিজেপি বিশেষ করে কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে বলা হচ্ছে গত 15 বছর ধরে যখন একের পর এক বিধানকে ভাঙিয়ে দিয়ে এই বিধানসভা তাদেরকে নির্বাচনের সম্মুখীন হতে হয়নি, ভাঙিয়ে নেওয়া হচ্ছে, তখন তারা যে প্রতীকে জিতে ছিল সেই বিষয়টা মাথা করা হয়নি। হ্যাঁ, আমি নিশ্চিতভাবে তারা এটা বলছেন, শুনছি, খুব কড়াভাবে এর প্রতিবাদও করছি না। কিন্তু এই ধরনের যারা এই দুটো দলের ভাবাবেগ ইত্যাদি এগুলো সব তফাৎ থাকে, কিন্তু যেখানে এতদিন ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিদি 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 টিকিট চাই এগুলো করেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা আইডিওলজিক্যালি উল্টো দিক হয়ে যাচ্ছে এই এমএলএ এমপিদের ক্ষেত্রে। যেমন এমপিরা জিতে এসেছেন বিজেপি বিরোধী ভোটে, আর যাচ্ছেন এনডিএ জোট শরিক হতে বা এনডিএ বন্ধু হতে। এটা শুধু তৃণমূল নয়, একজন ভোটারের সঙ্গেও বিশ্বাসঘাতকতা। আর এখানে আমি তৃণমূল ফ্যামিলির কথাটা বলতে পারি, তৃণমূল পরিবারের কথাটা, যে ভোট শেষ হয়েছে 1 মাস 1.5 মাসের বিষয়। তো তার মধ্যেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে জিতেছি বলতেন, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, দিদির প্রার্থী, তারা যদি উল্টো করেন সেটা একটু বেশি দৃষ্টিকটু হয়ে যায়। তবে অতীতের কথা তুলে যারা একটি প্রশ্ন তুলবেন সেটা আমাকে শুনতে গেছে। সেটা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি রাজনৈতিক দলে যোগদান করেছে, তারাও বলছে যে এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক দলে যোগ দিলেন, আবার বলছেন তৃণমূল, এটা কি করে হতে পারে? মানে এটা কি করে? উনি কি উনি দল বদলের রেকর্ড করতে পারেন, শিবির বদলের রেকর্ড করতে পারেন, কিন্তু একসঙ্গে দুটো দলে কি করে থাকতে পারে? একজন মানুষ সারা জীবনে দল বদলের রেকর্ড করতে পারে, দলের মধ্যে শিবির বদলের রেকর্ড করতে পারে, কিন্তু একজন মানুষ একসঙ্গে
দুটো দলে থাকতে পারেন কি করে? মানে এগুলো আমাকে কেন জিজ্ঞেস করছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন। আচ্ছা, সুদীপ বন্দ্যোপাধ্যায় যে এত বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, কোনো উত্তর দিয়েছেন? যে পার্টির কাছ থেকে নিজের ব্যক্তিগত গাড়ি কেনার জন্য কিছুদিন আগে টাকা চেয়েছিলেন, তার উত্তরটা জিজ্ঞাসা করছেন না? কারণ আপনারা প্রত্যেকের কথায় আপনারা আমাদের প্রতিক্রিয়া নেন। আমি অফিসিয়ালি বলছি, আপনাদের কল্যাণদা অফিসিয়ালি বলেছে তারা তো দিল্লিতে থাকে। যে যারা কে দিল্লিতে থাকে, তাহলে আপনিও ঠিক করে নিন দিল্লির কোনো ইস্যুতে আমাকে এখানে ইলেকশন দেবেন না। এসব ফালতু যুক্তিটা আমায় দেবেন না কিন্তু। হ্যাঁ, বলুন না, সেটা হচ্ছে শুনুন না, আপনার কাজ কি সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লে প্রশ্ন এড়িয়ে যাওয়া? তাহলে চুপ করে বসে শুনুন। কথা যখন তুলেছেন পুরোটা শুনবেন, মাঝখানে ঘোরাতে যাবেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপ্লব করার আগে পার্টিকে লিখিত অনুরোধ করেছেন, হোয়াটসঅ্যাপ পার্টি অনুরোধ করেছেন, আমার গাড়ি পুরনো হয়ে গেছে, নতুন গাড়ি কিনতে চাই, পার্টি আমায় টাকা দেবে কিনা। এবার জিজ্ঞাসা করুন না যে বিপ্লব করছে তাহলে কি অন্য কোনো গাড়ি বাড়ি কেনা আরো কিছু এসব কি গ্রহ রত্নের ব্যাপার আছে, জিজ্ঞেস করুন না। তো এত তত্ত্ব কথা বলছে কেন? শুধু এই কথাটা বলুন, পার্টির কাছে গাড়ি কেনার টাকা চেয়েছে কি চাই সুদীপ বন্দ্যোপাধ্যায়, তা আপনারা জিজ্ঞেস করতে পারছেন না? ব্যাঙে হাসলে রিয়াকশন নেয়, ওরা এই বলেছে, এরা এই বলেছে। কল্যাণ ব্যানার্জি তিনি বলেছেন, একজন সাংসদ, আমি একজন বিধায়ক বলছি, সুদীপ ব্যানার্জি উত্তর দিচ্ছে না। পার্টির কাছে টাকা চাওয়া, একটা কর্মী যখন আক্রান্ত খুঁজে পাওয়া যায় না, দল সামান্য একবার বিরোধী আসনে বসেছে, সঙ্গে সঙ্গে তাদের বড় বড় কথা শুরু হয়ে গেছে। এই মমতাদি যদি মুখ্যমন্ত্রী থাকতেন, সারাদিনে 14 বার করে হোয়াটসঅ্যাপ করে এই চাই ওই চাই, নাকি কান্না তো এই সুদীপ বন্দ্যোপাধ্যায় কাঁদতেন। তারপর জিজ্ঞাসা করুন না, ও সুদীপটা নিজের গাড়ি কেনার জন্য কি টাকা চেয়েছিলেন না চান? কেন চেয়েছিলেন? কিসের এত লোক? ভোটের যে ইয়েটা দিয়েছেন, ওই নির্বাচনী হলফনামা, সেখানে তো আপনারা সব কোটিপতি। তাহলে গাড়ি কেনার জন্য পার্টির ফান্ড থেকে টাকা চাইছেন। বিদ্রোহী সেজে পার্টির ফান্ড থেকে ব্যক্তিগত গাড়ি কেনার টাকা চাইবে, আবার কয়েকজন থানায় অভিযোগ করে বলবেন যে আমরা সব সাধু, অ্যাকাউন্টে যেন এই না হয় ওই না হয়, দুটো কি করে একসঙ্গে কি করে হবে? আমি বলতে পারবো, আমি এয়ারপোর্টে ছিলাম না, আমি বলতে পারবো না। আমি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার বিমান বা কোনো বিশেষ বিমান, আমি বলতে পারবো না। এখন এ বিষয়ে আমি কথা বলার কেউ নই, কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে, তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি। এত বিমান আছে রুটে, আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় শিডিউল যে কোনো নর্মাল এয়ারলাইন্সের যে ফ্লাইট তাতে গেছেন কিনা। যদি তাতে গিয়ে থাকেন, তার মধ্যে কারোর নাম বলাবার কোনো অধিকার নেই। আবার অনেক অন্য কেউ দিল্লি যাচ্ছিল কোনো চার্টার ফ্লাইটে পরিচিত, তিনি বললেন সঙ্গে যেতে, তাতেও তার কোনো অপরাধ নেই। কেউ চেনা তার বিমান ব্যবহার করতে দিয়েছে, তাতেও কোনো নেই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ চার্টার বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি। উত্তরবঙ্গে ভারী বর্ষণের জন্য নিশ্চয়ই আপনারা তৃণমূলকে দায়ী করছেন না। হ্যাঁ, এবার বলুন। প্রবল ভারী বৃষ্টি অতীতে দেখা গেছে, যখনই কোনো ভারী বৃষ্টি বা এ ধরনের কিছু হয়েছে, তখনই প্রাক্তন মুখ্যমন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসন ঝাঁপিয়ে পড়তো। অধিকাংশ ক্ষেত্রে মমতাদিকে আমরা চলে যেতে দেখেছি সেখানে। তাহলে এবার আমরা দেখবো যে নিশ্চয়ই সরকার বা এখনকার মুখ্যমন্ত্রী তারাও উদ্ধার ইত্যাদি ত্রাণ যা যা ব্যবস্থা করার নিশ্চয়ই সেখানকার প্রশাসন করবেন, আমরা দেখতে পাই। সেটা বলতে পারবো।
একটা ওইরকম জায়গায় একটা ব্রিজ তৈরি শুরু হয়েছে, অস্থায়ী ব্রিজ করে দেওয়া হয়েছিল। ব্রিজটা আগেও পর্যদস্ততে ছিল, এবং সেটা কতদিনে শেষ হতো কতটা কি আমার পক্ষে বলা অসম্ভব। ওটা তো একদম প্রশাসনিক বিষয়। গতকাল তৃণমূলের বিদ্রোহী সাংসদ এনসিপি তারা কাল কলকাতায় একটা বৈঠক করেন, সেখানে বিষয়গুলো আলোচনা করছেন। একজনকে যদি সেপ্টিকটা দেওয়ার ব্যাপারে তাদের বিরুদ্ধে নানা কুৎসা করা হচ্ছে। কোন কুৎসা করা হচ্ছে? কারোর বিরুদ্ধে কোনো কুৎসা করা? কেউ যদি তৃণমূলের সিম্বলে জিতে, তারা ভোটে হারার পর, মানে দল যখন ভোটে হেরেছে, বিরোধী হয়েছে, তখন যদি কেউ অন্যদিকে চলে যেতে চায়, বিবেকের কথা বলে, মমতাদি জিতলে তো এরা কেউ বলতেন। সেটাই মানুষকে বলা হয়েছে। কোনো ব্যক্তিগত আক্রমণ কেউ করেনি, কিচ্ছু করা হয়নি। লোকসভায় 24 সালে যারা জিতেছেন তারা 5 বছরের জন্য জিতেছেন। লোকসভায় যারা 24 সালে জিতেছেন তারা বিজেপি বিরোধী ভোটে জিতেছেন। লোকসভায় 24 সালে যারা জিতেছেন তাদের যে ভোটাররা ভোট দিয়েছেন তারা বিজেপির বিরোধী আন্দোলনের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে এই সাংসদদের ভোট দিয়েছে। তো তাদের তো 5 বছরের টার্ম। বিধানসভা নির্বাচনে জেতা হারার সঙ্গে তো তাদের কোনো সমস্যা ছিল না। তো সুতরাং বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই বলে যারা ছাড়তে চাইলেন, তো তারা বলছেন আমরা এনডিএ জোটে যেতে চাই। তো জিতেছেন বিজেপির বিরোধী ভোটে, আর যেতে চাইছেন বিজেপির বন্ধু জোটে। তো এই রাজনৈতিক প্রেক্ষিতগুলোই মনে করিয়ে দেওয়া হয়েছে। তো তারা কুৎসা বলছেন কেন? তারা, আমি তো বলবো তাদের নিজের এলাকায় গিয়ে, দিল্লি বা কলকাতায় কারণ নৈশভোজে একজন সাংসদ, সম্ভবত আরামবাগ, তার এলাকায় পুরসুরায় তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়ে গেল, আর তাদের দিল্লির মেনু শোনা যাচ্ছে মাটন, মাছের ভাপা ইত্যাদি ইত্যাদি। তো তারা নিজেদের সেখানে কর্মীদের পাশে দাঁড়াবেন, ওয়ার্কার্স মিটিং করবেন, তারা যে ডিসিশন নিয়েছেন সেই ডিসিশন গুলো তারা কর্মীদের সঙ্গে আলোচনা করবেন, এটা ভালো কথা। কিন্তু সেটা না করে তারা কুৎসা বলছেন কেন? কোনটা কুৎসা করা হয়েছে? কোনো কুৎসা তো করা হয়নি। তারা একটা রাজনৈতিক নতুন অবস্থান নিচ্ছেন, সেই রাজনৈতিক অবস্থান নিয়ে কিছু রাজনৈতিক যুক্তি এবং রাজনৈতিক প্রশ্ন করা হয়েছে। এটাকে কুৎসা বলার কোনো কারণ ঘটে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটি দল নিজের লড়াইতে তৈরি করেছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক স্ট্রাগলের উপর দাঁড়িয়ে আমরা কেউ এমএলএ, কেউ এমপি, কেউ কাউন্সিলর, কেউ পঞ্চায়েতে, যে যেখানে আমরা প্রতিষ্ঠিত হয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ের মঞ্চের উপর দাঁড়িয়ে। আজ আমাদের এই অবস্থা হলো যে আমাদের বলতে হচ্ছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কেড়ে নেব। এই কথাটা যদি আমি কোনোদিন বলতে চাই, তাহলে তো মনে হবে আমি মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। যিনি তৈরি করেছেন, আমার ক্ষমতা থাকলে আমি আর একটা তৈরি করব, আমার ক্ষমতা থাকলে আমি আর একটা নতুন দলে যাব। যিনি দলটা জন্ম দিলেন, যার রাজনৈতিক লড়াই, শরীরে মনে অজস্র আঘাত, তার উপর দাঁড়িয়ে উনি লড়েছেন, উনি মার খেয়েছেন, উনি লড়াই করেছেন, আমরা সবাই প্রতিষ্ঠিত হয়েছি। আজকে যে কোনো কারণে হোক একটা দলের কোণঠাসা বা একটু চাপের অবস্থা, বিরোধী দিকে থাকতে হচ্ছে, আমরা কেউ চলে যাচ্ছি তবু একটা হয়, আমরা ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার কথা ভাবছি। ওপরওয়ালা বলে একটা জিনিস আছে, ওপরওয়ালা ক্ষমা করবে না মানুষকে। আমি এই বিষয়ে বলতে পারবো না। মিটিং মিছিল চিরকাল হয়ে এসছে। কিছু কিছু বিশেষ দিন থাকে, বিশেষ ঘটনা থাকে, সেই জায়গাগুলো স্মরণটা সেই ঘটনাস্থলেই সাধারণভাবে রীতিমালা। বাংলা রাজনীতি সচেতন। আপনার ঘটনা ঘটেছে এই জায়গায় আর আপনি স্মরণ করবেন ওই জায়গায়, সাধারণভাবে হয় না। কিছু ব্যতিক্রমী জিনিস থাকে। আমরাও রাস্তা খুলে রাখার পক্ষে, আমরাও যানবাহন এবং পথচারীদের স্বাধীনতার পক্ষে, কিন্তু কিছু কিছু ভয়ঙ্কর দিন থাকে
সেই দিনগুলি সেই জায়গায় পালন করতে হবে। ফলে এগুলোকে জেনারেলাইজ করে উচিত বা উচিত না সরলীকৃত বন্ধনে ফেলাটা ঠিক না। একটি নতুন সরকার রাজ্য বাজেট পেশ করবেন। তো রাজ্যে নতুন সরকার এসছে, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জনমুখী, মানুষকে কতটা রিলিফ দেওয়া যায়, প্রত্যেকটা পরিবারের কাছে কিভাবে দাঁড়ানো যায়, এগুলো উপর দাঁড়িয়ে হয়েছে। বিপুল সংখ্যক মানুষের কাছে একটা পরিকাঠামোগত আর একটা হচ্ছে সামাজিক আর্থিক সুরক্ষা। তো এখন নতুন সরকার, আমরা প্রথমেই কোনো সরকারকে তাদেরও একটু সময় দেওয়া উচিত। যে সরকার নতুন এসছে তো তাদেরও আমরা নিশ্চয়ই একটু সময় দেওয়া উচিত, তাদেরও কাজ করতে, কাজের প্রথম থেকে এটা ঠিক এটা ভুল নিশ্চয়ই আমরা মানুষের স্বার্থে বলবো, কিন্তু আমরা এই সরকারকে সময়ও দেব। তাহলে আমরা আশা করব যে যে জনমুখী প্রকল্পগুলো মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক কোটি মানুষের জন্য করে গেছেন, কার্যত 99% পরিবার যার সুযোগ সুবিধা পায়, তো সেই সুযোগ সুবিধাগুলো যেন একেবারে অটুট থাকে এবং মানুষ যেন সেই সামাজিক সুরক্ষা থেকে আরম্ভ করে নতুন যে পরিকাঠামোগুলো যা যা এতগুলি কাজ হয়েছে সেই কাজগুলি থেকে যেন বঞ্চিত না হয়। প্রায় 100-র মতো সামাজিক সুরক্ষা প্রকল্প, এগুলো যেন শুধুমাত্র সরকার বদল হয়ে গেছে বলে বন্ধ করে দিতে হবে। যেমন গতকালই রাজ্যপাল, মহামান্য রাজ্যপালের ভাষণে একটি বিষয় রয়েছে যে সেই জায়গাটায় তিনি বলছেন যে এই যে অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ 23 নম্বর অনুচ্ছেদে রাজ্যপালের ভাষণে এখানে বলা হচ্ছে যে যার অধীনে উপযুক্ত মহিলা উপভোক্তাদের প্রতি মাসে দেওয়া হয়। এই উপযুক্ত শব্দটার ক্লারিফিকেশন, এই যে উপযুক্ত, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার যোজনা দেওয়া হবে, তো এবার একটি একটি শব্দ আছে তার আগে, উপযুক্ত। এবার কেউ একজন মন্ত্রীর মুখে শুনছি এই হলে এই, একজন মন্ত্রী বলছেন ওরা যদি ওটা না করে তাহলে এটা পাবে না, আর একজন মন্ত্রী বলছেন এইটা হলে ওটা পাবে। কিন্তু এর নির্দিষ্ট ক্লারিফিকেশনটা কি? যেটা অন্নপূর্ণা ভান্ডারের ভোটের আগে যেটা টাকার ফর্ম বিলি হয়েছিল 1 পাতা, সেটার সঙ্গে আসল ফর্মের কোনো সম্পর্ক নেই। এবার আসল ফর্ম বলেছে 13 পাতার গেল, তাতে কিন্তু কে পাবে না কে পাবেন না সেগুলো ক্লারিফাই করা নেই। সেখানে শুধু পরিবারের সমস্ত ইনফরমেশন নেওয়া আছে, তথ্য বঞ্চিত। আর রাজ্যপালের ভাষণে আমরা পেলাম যে উপযুক্ত মানে মহিলা উপভোক্তাদের। ফলে আমরা আশা করব যে এই যে প্রকল্পগুলো বিপুল কয়েক কোটি মানুষের সুবিধার্থে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন, ফলে তার থেকে যেন সংখ্যাটা না কমে, অর্থাৎ বিভিন্ন সামাজিক সেক্টরের যারা পান, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শ্মশান বা অবস্থান পর্যন্ত পরিবারের পাশে দাঁড়ানো, সেগুলি যেন কোনোটি বন্ধ না হয় এবং তার উপভোক্তার সংখ্যা যেন কমিয়ে না দেওয়া হয়। আপনারা খরচ কমাতে গিয়ে যারা সুবিধা পাচ্ছেন তাদের সংখ্যা যেন যে উপযুক্ত, এর নির্দিষ্ট ক্লারিফিকেশন। আপনারা যদি উপভোক্তার সংখ্যা পরিবর্তন করতে চান তাহলে বাজেট ভাষণে উপযুক্ত কথাগুলো যে যে স্কিমের ক্ষেত্রে হবে তার পর্যাপ্ত ক্লারিফিকেশনটা রাখবেন। বলতে পারবো জল্পনার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য হতেই পারে। বিধানসভায় ঢোকার পর ববিদা এখন বামপন্থী হয়েছে, বাম দিকে যাচ্ছে, বিধানসভায় ঢুকে উনি বামপন্থী দিকে যাচ্ছে। তো এখন ফলে তার জন্য কি পদ অপেক্ষা করছে, কি অপেক্ষা করছে, যদি দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করবো না। উনি অনেক সিনিয়র, তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ, ভালোবাসা, আস্থায় বিভিন্ন ধরনের পদ, সম্মান, প্রতিষ্ঠায় তিনি ছিলেন।
আমার কোনো মন্তব্য করা এখানে সমীচীন। दादा किसी को लिखा कुछ भी मान किसी को देखकर आप लोगों की सिद्धि आ रही है ज्यादातर जैसे आपने कहा कि उस साइड वामपंथी आई स्कूल पे बार बार जा रहे हैं तो देखा जाता है कि समाज के बाहर उस साइड के जा रहे हैं আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যেন পথ চিনি। ফলে অনেককে এখন হাত ধরে নিয়ে যেতে হচ্ছে। देखिए बंगाली में एक गाना है, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যেন পথ চিনি না। मेरा हाथ पकड़कर लेकर चलो दोस्त मेरा राह मुझे मालूम नहीं है। तो ये जो लोग अभी असेंबली अंदर में घुस के लेफ्टिस्ट हो गया है, वामपंथी हो गया है, इससे कई लोगों के मुंह में ये गाना चल रहा है, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি। दादा किसी तरह के हम कम्युनिटी में ज्योतिप्रिय मल्लिक दादा से हमारा कोई बात अभी नहीं हुआ। मैं असेंबली का अंदर में था, अभी भी प्रेमिसेस का अंदर में हूँ। मैं अभी सुना, अभी मेरे इसके ऊपर मेरा कोई कमेंट नहीं। दादा ये जो उनकी ट्रेनिंग आती है क्या आप लोगों की भी तरफ से कोई ट्रेनिंग नहीं, वो उसका ट्रेनिंग ऐसा होता है, हमारा जो नॉर्मल ट्रेनिंग है वो तो असेंबली से करेगा, लेकिन एक पार्टी से जीतकर कैसे दूसरे पार्टी एक महीना का अंदर जाने का क्या क्या लॉजिक, उसका ऊपर ट्रेनिंग चल रहा है वहां पर कैसे ये एक पार्टी से जीतकर अभी दीदी 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 बोलकर टिकट लेकर एक महीना के अंदर अंगूठी ये थे यहाँ से अभी खाली नहीं उठा, कैसे दूसरा कैसे पार्टी का फोन अवॉइड करना है, कैसे बोलना है मैं घर में हूँ, पैर टूट गया है लेकिन हूँ दूसरे किसी के घर में। तो ऐसा कुछ स्ट्रेटेजिक ट्रेनिंग हो रहा है, वो ट्रेनिंग हमारा जरूरत नहीं। दादा इसी स्ट्रेटजी को लेकर एमपीज ने भी रेकॉर्ड हुआ आज शेयर स्ट्रेटजी को स्पीकर वो तो अभिषेक बनर्जी हमारा ऑल इंडिया जनरल सेक्रेटरी है, स्पीकर का सब काम है, स्पीकर बुलाया है तो हमारा पार्टी का काम करने गया है। देखिए वो ज्योतिप्रिय मल्लिक से हमारा कोई बात नहीं हुआ है, तो उसका क्यों उन्होंने रिजाइन दिया मेरा मालूम ही नहीं है, मैं असेंबली का अंदर में था। तो अगर वो क्या बोला क्या कर रहे हैं, हमारा ख्याल से ज्योतिप्रिय मल्लिक हिमसेल्फ विल क्लैरिफाई, ही इज द बेस्ट पर्सन। दादा युवा देश में यहाँ बनाए जा रहे ये भी आते और क्या नहीं, हमारा घर के ठीक सामने एक कॉलेज है, सोशल कॉलेज ऑफ फिजिकल एजुकेशन। मेरा एकदम पहले से मैं सुबह शाम ये जोग करने वालों को मैं देखते हैं, तो इससे कोई नए कुछ हमारे लिए नहीं है। जोग अच्छा है, जो करना चाहिए, लेकिन योगा कोई पॉलिटिकल इवेंट भी नहीं है। योगा एक पूरा पुराना सिस्टम है, ये सिर्फ भाजपा का एजेंडा है वो नहीं है, और सारे जो नॉन भाजपा वो भी योगा करते हैं। हमारा घर चला ये सुबह, वो सामने एक है घोषेस कॉलेज ऑफ फिजिकल एजुकेशन, नॉट कुणाल घोष, अदर घोष, लेकिन घोषेस कॉलेज ऑफ फिजिकल एजुकेशन डिस्ट्रिक्ट घोष का फिजिकल एजुकेशन कॉलेज है। पूरा वर्ल्ड में कई उनका जो सब कैंप्स और ट्रेनिंग सेंटर्स उनका स्टूडेंट लोग किया है, तो वो तो पुराना हमारा नीति है जो যারা এত কথা বলছিলেন রেড ভোট 2 ঘন্টা ছুটির দিন সকালে 2 ঘন্টার জন্য বন্ধ করা যাবে না, তারা আবার বলছেন 7 দিনের জন্য ওয়ার্কিং ডেতেও রেড রোড বন্ধ, ব্যাপক যানজট তৈরি হচ্ছে রেড রোডকে ঘিরে। মানে ছুটির দিন সকালে 2 ঘন্টা রেড রোড বন্ধ করা যাবে না, কিন্তু কাজের দিনে 7 দিন রেড রোড বন্ধ করা যাবে। তো যারা মানুষ অনেকে সব ভালো লাগছিল, ভালো কথা ঘুরুন জায়গায় দাঁড়ান। দাদারও তো
সেরকম কোনো মানে আদালত তো মামলা হয়েছে বিষয়টা আদালত সে ধরনের কোনো বন্ধ করা নিয়ে বা ভূমিকা নেন, কিন্তু আপনাদের যখন ইচ্ছুক দেয়নি আদালত সেক্ষেত্রে তাদের বিষয় হচ্ছে। দেখুন এটা আদালত মানে আমরা সবসময় ল অ্যাবাইডিং সিটিজেন এবং আমরা আদালত এবং বিচারপতিদের উপর পূর্ণ আস্থা রাখি। এখন কোন বিচারপতি চাকরি করতে করতে হঠাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়ে বিজেপি প্রার্থী হয়ে যাবে, কার মনের মধ্যে কি আছে, তার কার অন্তরাত্মা কি বলছে, সে তো আমরা বললে আদালত অবমাননা হয়ে যাবে। তো ফলে আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অন্তরাত্মার মডেল স্মরণে রাখছি, বাকি দেখছি, বাকি মুখে বলে যাচ্ছি। ল অ্যাবাইডিং সিটিজেন, আদালতের উপর পূর্ণ আস্থা আছে, বিচারপতিদের উপর পূর্ণ আস্থা আছে, কিন্তু কোন বিচারপতির মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অন্তরাত্মা লুকিয়ে আছে সেটা করে বুঝুন।